আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে একটু জানাবেন। আজকে আমি আমার এডমিশন জার্নিটা একটু শেয়ার করব। হুম, আমার এই কথাগুলো কখনোই কাউকে বলা হয়নি। নট ইভেন উইথ মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের সাথেও এগুলো বলা হয়নি। হ্যাঁ, আপনাদের কাছেই প্রথম শেয়ার করব। তো যারা সেকেন্ড টাইমার আছেন তারা আসলে বিষয়গুলো রিলেট করতে পারবেন, কারণ সেকেন্ড টাইমাররাই জানেন একমাত্র যে কতটা কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হয়, কতটা কষ্টের ভিতর দিয়ে আসলে যেতে হয়। আমার হচ্ছে এই যে সেকেন্ড টাইমের মানে যাত্রাটা শেয়ার করব আর কি, যে কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম বা কি কি স্ট্রাগল গুলার ভিতর দিয়ে গিয়েছিলাম। তো এগুলা হচ্ছে জাস্ট একটু শেয়ার করবো। তো প্রথমত হচ্ছে আমি আমার এডমিশন যাত্রা শুরু করছিলাম একদম ইন্টারমিডিয়েটে, যখন ফার্স্ট ইয়ারে উঠলাম তখন থেকে আর কি। মানে কোনো কোচিং করি নাই, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার যখন হচ্ছে টেনে পড়ি তখনই স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তো সেই লক্ষ্যেই আমি প্রিপারেশন নিতেছিলাম, সেই লক্ষ্যে প্রিপারেশন নিতেছিলাম। তো মানে ইংরেজির যে বেসিকটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করতেছিলাম। যেমন গ্রামার পার্ট আছে, তো এটা হচ্ছে আগে থেকে একটু একটু পড়ার চেষ্টা করতেছিলাম। তো আমাদের এসএসসি সময়ে করোনা ছিল। এসএসসি 21 ব্যাচ, হ্যাঁ, 2021। তো ওই সময় হচ্ছে করোনা ছিল, তো করোনা আর কি চলে গেছে এরকম একটা অবস্থা। তো ওই সময় করোনার কারণে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। শর্ট সিলেবাসে আম, এবং হচ্ছে মানে অনেকগুলা সাবজেক্ট পরীক্ষা হয়নি। হুম, অনেকগুলা সাবজেক্ট পরীক্ষা হয়নি, শুধুমাত্র গ্রুপের সাবজেক্ট গুলা পরীক্ষা হয়েছিল, বাকিগুলা হচ্ছে পরীক্ষা হয়নি। সো ওই জায়গায় মানে খুব একটা বলা হয়নি ওইভাবে, যে কারণ যেহেতু পরীক্ষা হবে না আমাদের তো মূল টার্গেট থাকে যে পরীক্ষায় ফোকাস করা। তো যেহেতু পরীক্ষা হবে না সেহেতু তো ওইভাবে পড়া হয়নি, এটা খুবই স্বাভাবিক। দেন ইন্টারমিডিয়েটে উঠলাম প্রথম প্রথম। ওঠার পরে এই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যেহেতু মানে আগে কেউ পড়ে নাই, কিন্তু হচ্ছে আমি এই যে ফোন ছিল আমার, হ্যাঁ ফোন ছিল আমার, ফ্যামিলি থেকে আমার পূর্ণ স্বাধীনতা দিছিল। বাট তাদের একটা আস্থা ছিল যে আমি কখনোই কোনো কিছু করব না যেটা হচ্ছে ফ্যামিলিকে জবাবদিহি করতে হবে বা ফ্যামিলিকে অপমানিত হতে হবে, এরকম কোনো কিছু করবো না। এটা ফ্যামিলির সবসময় একটা ভরসা ছিল আমার উপরে। সো তাই তারা মানে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, যেটা ইচ্ছা সেটাই করতে পারতাম। পড়লেও কিছু বলতো না, না পড়লেও কিছু বলতো না। হুম। তো এইভাবে আর কি চলতেছিল। ইন্টারমিডিয়েটে প্রথম উঠলাম। ওঠার পরে যেহেতু আগে থেকে আমার মোটামুটি এডমিশন নিয়ে একটু একটু ধারণা ছিল, একটু একটু ধারণা ছিল যে আমি শুধু এতটুকু জানতাম বাংলা পড়তে হয়, ইংরেজি পড়তে হয়, সাধারণ জ্ঞান পড়তে হয়। মানে ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু ঘাটাঘাটি করে জানছি আর কি। তো ফার্স্ট ইয়ারে যখন উঠলাম, ওঠার পরে হচ্ছে প্রথম দিকে নিয়ত ছিল যে প্রত্যেক দিনই ক্লাস করব, কলেজে প্রত্যেক দিনই ক্লাস করব। প্রথম এক সপ্তাহ গেলাম, দেন আস্তে আস্তে দেখলাম যে টিচারেরাও আগ্রহ হারিয়ে ফেলতেছে বা স্টুডেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, বা যারা ক্লাসে যাচ্ছে তারা হচ্ছে আসলে ওইভাবে পড়াশোনা করে না। বা বন্ধুদের নিয়ে বান্ধবীদের নিয়ে জাস্ট মজা মাস্তি করে, এগুলো আমার খুব একটা ভালো লাগতো না। সো আস্তে আস্তে ক্লাস পরিত্যাগ করলাম, এবং যেহেতু ক্লাস করা বাধ্যতা না, গ্রামের কলেজগুলোতে আসলে খুব একটা ক্লাস হয় না। সো আস্তে আস্তে এগুলা পরিত্যাগ করলাম। করার পর পুরা ফোকাস থাকলো যে মানে নিজে নিজে করবো, নিজে নিজে পড়ে নিজে নিজে ভালো করবো। দেন বই কিনলাম। বাংলার জন্য কিনলাম হচ্ছে কিংবদন্তি, কারণ আমি তো বললাম যে আগে আমাদের তো একটা ধারণা ছিল, সো এটা হেল্প করছে। তো বাংলার জন্য কিংবদন্তি কিনলাম, কারণ কিংবদন্তি কিনলে এসএসসি আর সরি এইচএসসি আর হচ্ছে এডমিশন দুটোই কভার হবে। ইংরেজির জন্য টেক্সট হ্যাক্স কিনলাম, কারণ হচ্ছে যে ওইটাতে যেহেতু ভালোভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে, ইংরেজি ফার্স্ট পেপারটা মোটামুটি কভার হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ারে গিয়ে আমি হচ্ছে খন্দকার জিকে কিনছিলাম। খন্দকার জিকে কিনে প্রথম একটা চ্যাপ্টার মনে হয় মোটামুটি ভালোই পড়া হয়েছিল। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবে গেল। হ্যাঁ, আরেকটা বই কিনছিলাম, সেটা হচ্ছে এটিএম। কিনছিলাম বাট পড়া হয়নি আর কি। হ্যাঁ, কিনছিলাম বাট
মানে পড়া হয়নি। তো ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে বাংলা প্রথম পত্রটা মোটামুটি ভালোই পড়া হয়েছিল, একদম লাইন ধরে ধরে। ইউটিউব থেকে ক্লাস দেখতাম। দা স্টাডি বি নামে একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওইখানে হচ্ছে একদম লাইন বাই লাইন ধরে ধরে বাংলা প্রথম পত্রের যতগুলো গদ্য পদ্য আছে সবগুলাই ধরে ধরে পড়ানো হয়। তো ওইখানে ক্লাস দেখতাম, ক্লাস দেখে দেখে ওইখান থেকে ক্লাসগুলা করতাম। ইংরেজিতেও টেক্সএক্স এর ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস দেওয়া ছিল, আর হচ্ছে অন্যান্য জায়গা থেকে ক্লাসগুলো কালেক্ট করে নিতাম, নিয়ে ওগুলা করতাম। আর আইসিটির জন্য আমি কোনো প্রাইভেট পড়ি নাই। তো ইন্টারমিডিয়েটে আশা ছিল যে জিপিএ 5 না পেলেও, যেহেতু গ্রামের কলেজ থেকে আসলে ওইভাবে মার্কস দেয় না, কারণ টিচারেরা দেখে কি যে 10টা খাতা দেখলো, এক কলেজের খাতা সাধারণত এক টিচারের কাছেই তো যায়। তো টিচারে যদি 10টা খাতা, প্রথম 10টা খাতা দেখে দেখে যে 10 জনই ভালো করতেছে, দেন 11 জনকেও একটা মোটামুটি ভালো মার্কস দিয়ে দেয়। কারণ জানে যে এই কলেজ যেহেতু ভালো করতেছে, তার মানে এই কলেজে যতগুলা খাতা আছে, যতগুলা স্টুডেন্ট আছে, সবাই ভালো। তো আসলে এই গ্রামের স্কুলে কলেজে তো ওইভাবে কেউ ভালোভাবে পড়াশোনা করে না, সুতরাং একটু মার্কস কম আসবে, এটা স্বাভাবিক। তো ভাবছিলাম যে 4.50 উপরে আসবে, বাট আনফরচুনেটলি 4.08 আসে। তো খুবই হতাশাজনক, খুবই হতাশার ভিতরে চলে যাই, কারণ এটা অপ্রত্যাশিত লেখা, কারণ আমি যে পড়াশোনা করছিলাম সেটার সাথে এটা যায় না। ইভেন আর একটা জিনিস হয়েছিল যে আমার আমার এক ফ্রেন্ড আইসিটি তে, মানে ওই লজিক লজিক গেট আছে না, লজিক গেট গুলো দেখে দেখে লিখছিল আমার কাছে থেকে। তো লেখার সময় স্যারে খেয়াল করে তার খাতা নিয়ে নিয়েছিল। তো পরীক্ষার রেজাল্টে দেখা গেল যে আইসিটি তে ওই এ প্লাস পাইছে, আর আমি 78 মার্কস পাইছি আর কি, 78 মার্কস পাইছি। তো আমার এ প্লাস আসে না, এগুলা নিয়ে একটু আপসেট ছিলাম। দেন 4.08 আসলো, তো খুবই খারাপ রেজাল্ট, মানে আমার প্রত্যাশা অনুযায়ী খুবই খারাপ রেজাল্ট। তো খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, তারপরে এডমিশন যাত্রার কথা বলি। ফার্স্ট টাইমে আমি প্রথমে ইচ্ছা ছিল যে কোথাও কোচিং সেন্টারে ভর্তি হব। মাঝখানে গিয়ে, মানে আপনার কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য এইচএসসি পরীক্ষা দিয়ে মোটামুটি 15 দিনের মতো একটা হিড়িক থাকে, যে কেউ উদ্বাসে যাচ্ছে, কেউ ফোকাসে যাচ্ছে, কেউ অনলাইনে যাচ্ছে, আবার অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন কেউ স্কুল অফ এক্সেলেন্সে যাচ্ছে, কেউ আবার অনলাইন ফোকাসে যাচ্ছে, কেউ ইংলিশ মজায় যাচ্ছে, কেউ বা অন্য অন্য জায়গায় যাচ্ছে। তো একটা হিড়িক পড়ে যায়। তো প্রথমে আমি ভাবছিলাম যে কোথাও ভর্তি হব, দেন মাঝখানে গিয়ে ভাবছিলাম যে কোথাও ভর্তি হব না। এর কারণ হচ্ছে যে আসলে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, যে চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে, এবং যারা ভিন্ন রকম জিনিস করতে আমার খুবই ভালো লাগে। প্রথম কথা হচ্ছে চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, দ্বিতীয় কথা হচ্ছে ভিন্ন রকম যে কোনো জিনিস করতে খুবই ভালো লাগে, এবং তৃতীয় কথা হচ্ছে যে সবাই যেটা করতেছে আমি সেটা করবো না, আমি একটু অন্য দিকে গিয়ে করবো। হ্যাঁ, এটা যেমন সবাই কোচিং করতেছে, আমি কোচিং করব না। আমি হচ্ছে দেখতাম যে অনেকেই বলে যে কোচিং ছাড়াই ইউনিভার্সিটিতে চান্স পাইছি, তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে। তো আমিও চাইতেছিলাম যে এরকম যদি কোনো হিস্ট্রি করতে পারি, তো এটা তো অবশ্যই ভালো হবে। তো এই জন্যই আর কি ডিসিশন চেঞ্জ করছিলাম যে কোথাও আর ভর্তি হবো না। দেন আমার এক ফ্রেন্ড আমাকে মানে জোর করে আর কি একটা কোচিং সেন্টারে ভর্তি করায় দেয়। তো ইংলিশ মজায় ভর্তি হয়েছিলাম, ফার্স্ট টাইমে ইংলিশ মজায় ভর্তি হইলাম, অনলাইন কোচিং সেন্টার। তো ভর্তি হইলাম, ভর্তি হওয়ার প্রথম প্রথম কয়েকটা ক্লাস খুবই মনোযোগ দিয়ে করলাম, তারপরে দেখতেছি যে মানে মনোযোগ দিয়ে করলেও খুব একটা মার্কস আসতেছে না। কারণ ইংলিশ মজায় যারা পড়ে তারা আসলে বিষয়টা বা দেখতে বুঝতে পারবে যে তারা কিছু বই দেয়, তাদের ওইখান থেকে তারা কিছু বই দেয়। যেমন ইংরেজির জন্য নিট বই দিবে, তারপরে হচ্ছে ইংরেজির জন্য এমসিকিউ ম্যাথিক দিবে, তারপরে বাংলার জন্য বাংলা বুস্টার দিবে, সাধারণ জ্ঞানের জন্য একটা বই দিবে, সে জ্ঞান প্রবাহ দিবে। তারপরে হচ্ছে এগুলাই, মানে তাদের প্রকাশনের যে বইগুলো আছে সেগুলাই দিবে। তো আমি তো অন্য অন্য বই কিনছিলাম, যেমন কিংবদন্তি কিনছিলাম, আমি কিন্তু বাংলা বুস্টার কিনি নাই।
তারপরে হচ্ছে আমি সাধারণ জ্ঞানের জন্য পরে মিহির দিকে কিনে নিছি, আমি কিন্তু হচ্ছে জ্ঞান প্রবাহ কিনে নাই। তারপরে হচ্ছে ইংরেজির জন্য আমি মাস্টার কিনে নিছি, তাদের বই কিনে নাই। তো তারা যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলা করতেছি, বাট পরীক্ষায় দেখা যাচ্ছে তারা যে পরীক্ষাগুলো নিচ্ছে, পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমার মানে পড়াশোনা করেও খুব একটা ভালো মার্কস আসতেছে না। তো কারণ দেখা যাচ্ছে যে তারা যে বইগুলা সাজেস্ট করতেছে সেই বইগুলো থেকেই আসলে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। তো আমি যেহেতু অন্যান্য বই পড়তেছি, আমি বেশি পড়ে আসলে আহ, যারা কম পড়তেছে তাদের সমান মার্কস উঠাইতে পারতেছি না। তো এই জন্য একটু হতাশাজনক অবস্থায় চলে গেলাম। দেন ভাবলাম যে আসলে মানে যেহেতু তারা নিজেদের বই থেকে কোশ্চেন করে, নিজেদের বই থেকে যে এডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেটার কি গ্যারান্টি। তো এই চিন্তা থেকে আসলে আমি পরে একটু মানে ওখান থেকে সরে যাই। সরে গিয়ে আমি তো বললামই যে আমার মানে চ্যালেঞ্জ নিতে ভালো লাগে এবং হচ্ছে নিজের মতো করে পড়তে ভালো লাগে, যে আমি নিজে রুটিন করব, নিজে রুটিন করে সেটা ফলো করব এবং সেই অনুযায়ী পড়বো। তো এই সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে আস্তে আস্তে নিজে একটা রুটিন বানাইলাম, সেটা অনুযায়ী পড়তেছি। মাঝে মাঝে একটু পড়তেছি, আবার একটু ব্রেক যাচ্ছে আর কি। ওইভাবে আর কি আসলে চাপও হচ্ছে না। তো এডমিশন টাইমে আসলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়। আপনার কমফোর্ট জোন থাকতে পারে যে আমি 6-7 ঘন্টার উপরে পড়তে পারি না, বাট এটা আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এটা বের হয়ে আসতে হবে। প্রথম দিন হচ্ছে 6 ঘন্টা 10 মিনিট পড়েন, দ্বিতীয় দিন 6 ঘন্টা 20 মিনিট পড়েন, চতুর্থ দিন 6 ঘন্টা 30 মিনিট পড়েন। তাহলে আসলে আপনারও প্রেশার হবে না, বা আপনি আস্তে আস্তে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারবেন। হুম। তো আসলে এডমিশন টাইমে এটা হয় যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়, কারণ এডমিশনের পরীক্ষা কিন্তু বাদ দেওয়ার পরীক্ষা। হুম, বাদ দেওয়ার পরীক্ষা, কারণ আপনার 1 লাখ পরীক্ষা দিবে, সেখান থেকে চান্স পাবে কত? 1 লাখ পরীক্ষা দিবে, সেখান থেকে চান্স পাবে হচ্ছে আপনার খুবই কম, সেখান থেকে 2,000 1,500 চান্স পাবে। সুতরাং এটা একটা বাদ দেওয়ার পরীক্ষা, হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখান থেকে বাদ যাবে। সো এই জন্য কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তো যেটা বলতেছিলাম যে আমি ওই সময়ে আসলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি নাই, আমি আগের মতো করে পড়াশোনা করতেছিলাম। ইন্টারমিডিয়েটে দেখবেন যে একটা করে চ্যাপ্টার পড়তে আমরা 1 সপ্তাহ বা 15 দিন টাইম নিছি, আর এডমিশনে এসে ঠিক ওই চ্যাপ্টারটা পড়তেই আপনার একদিন টাইম পাবেন। একদিন টাইম পাবেন, তার মানে আপনার কি পরিমাণে প্রেশার নেওয়া লাগবে। তারপরে এইভাবে চলতেছিল চলতেছিল, দেন হচ্ছে দেন লাস্টের দিকে এসে দেখলাম যে পরীক্ষাগুলো দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন ওই অফলাইনে কয়েকটা ফ্রি পরীক্ষা দিয়েছিলাম, তারপর অনলাইনে পরীক্ষা দিচ্ছি। আসলে হচ্ছে না, পাসই করতে পারতেছি না। মানে 100টা এমসিকিউ দিলে সেখানে থেকে দেখা যাচ্ছে যে 40 মার্কসও আসতেছে না। তো আস্তে আস্তে খুবই হতাশাজনক অবস্থায় চলে গেছি। তো আস্তে আস্তে খুবই হতাশাজনক অবস্থায় চলে গেছি। দেন কি করবো বুঝতেছি না। তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে ওই ইয়ে করলাম, আবার ওদের ক্লাসগুলো দেখা শুরু করলাম, বাট তখন খুব একটা টাইম নাই। তখন খুব একটা টাইম নাই। তারপরে বিইউপি পরীক্ষা আসলো, প্রথমে তো বিইউপি পরীক্ষা হয়েছে। তো বিইউপি পরীক্ষা জানি হবে না, তারপরে গিয়েছিলাম দিতে, কারণ আবেদনটা করছি। আর প্রথম পরীক্ষাটা দিলে এনভায়রনমেন্টটা বোঝা। তো বিইউপি আমি এফ এ সরি এফ ট্রিপল এস আমি প্রমোট হয়েছিলাম, এফ ট্রিপল এস, হ্যাঁ, যেটাতে আইন সাবজেক্টটা আছে সেখানে আমি প্রমোট হয়েছিলাম। তো পরীক্ষা দিতে গেলাম দেখলাম হিউজ পরিমাণ স্টুডেন্ট, আমি এর আগে কখনো এত মানুষ একসাথে দেখি নাই। এত পরিমাণ মানুষ পরীক্ষা দিতে আসছে। ইভেন দেখতেছি যে বাবা মা সাথে আসছে, বাবা খাওয়াই দিচ্ছে, মা ভাত আশ করতেছে, মানে খুবই একটা অবস্থা। আর আমার সাথে তো কেউ যায় নাই, মানে আমি আর আমার একটা ফ্রেন্ড গেছি পরীক্ষা দিতে। মানে সবার প্রথম ঢাকা গেছি। হ্যাঁ, এর আগে একবার ঢাকা গেছিলাম, বাট ওটা অনেক আগে। সর্বপ্রথম হচ্ছে ঢাকা গেছি। তো দেখলাম যে আমাদের সাথে কেউই আসে না, আমাদের প্রিপারেশন এরকম না, এদেরকে একজন খাওয়াই দিচ্ছে, আর একজন বাতাস করতেছে, আর একজন সামনে বই ধরে নিয়ে আসছে। তো দেখে আসলে একটু হতাশ লাগলো যে সবাই তো এইভাবে পড়াশোনা করতেছে, আমি তো এইভাবে পড়ি নাই। আর হচ্ছে এত মানুষের মধ্যে কেমনে পাবো। তো পরীক্ষা দিতে বসলাম, বসার পরে দেখলাম যে ইংরেজিতে পরীক্ষা, তো প্রথম পরীক্ষা খুবই নার্ভাস লাগতেছে। প্রথম 30 মিনিটে মনে হয় 20টা লাগাইছি।
খুবই একটা খারাপ অবস্থা। তারপরে 30 মিনিটে হয়তো বা 30টা বা 40টা মতো দাগাইছিলাম। লাস্টে 5 মিনিটে আনপদে দাগাই দিছি, কি আর করা। তো টোটাল 60-65টার মতো মনে হয় দাগাইছিলাম, বলতেও পারি নাই যে কয়টা হইলো। তো বিএপি চলে গেল, আমি জানি হবে না। এখন পাসই করতে পারবো না, যেগুলো দাগাইছি সেগুলো আনতে হবে, পাসই করতে পারবো না। তো বিএপি চলে গেল, দেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসলো। তো আমাদের পরীক্ষা হইলো ময়মনসিংহে, আমি তো জামালপুর থাকি, গ্রামে থাকি। তো একদম সকালবেলা রওনা হইলাম, একদম সকালবেলা, মানে কমিউটার ট্রেন দিয়ে একদম সকালবেলা রওনা হইলাম। রওনা হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যাব। সরি, আমাদের পরীক্ষা যেহেতু ময়মনসিংহে হয়েছে, মানে ময়মনসিংহে একটা গুচ্ছ ইউনিভার্সিটি আছে না, ওই কাজী নজরুল, তো ওইখানে আর কি পরীক্ষা হয়েছে। তো পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে গিয়ে খুবই নার্ভাস লাগতেছে যে আরো স্বপ্নের ইউনিভার্সিটি, যেটার জন্য আমি বহুদিন থেকে স্বপ্ন দেখতেছি, ঢাকা ইউনিভার্সিটি। সবারই একটা স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন ছিল। তো বহুদিন থেকে স্বপ্ন দেখতেছি ঢাকা ইউনিভার্সিটি পড়বো। তো পরীক্ষা দিতে গেলাম, আমরা অনেকজনে গেছি, 5-6 জনের মতো হবে আর কি, আমাদের এখান থেকে গেছি। তো পরীক্ষা দিতে গেলাম, প্রথমে প্রশ্ন হাতে পেয়ে খুবই ভালো লাগলো, কারণ হচ্ছে যেগুলো পড়ছি কমন পড়ছে, হ্যাঁ, যেগুলো পড়ছে একদম কমন পড়ছে, খুবই ভালো লাগলো। দেন দাগানো শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। বাংলা দাগাইলাম, ইংরেজি দাগাইলাম, দেন সাধারণ জ্ঞান একটু আমার কাছে কঠিন লাগলো, যদিও সাধারণ জ্ঞান 6 বছর সবচেয়ে সহজ ছিল। বাট সাধারণ জ্ঞান আমি করছিলাম কি যে ওই বিভিন্ন কোচিং সেন্টারে ভাইয়ারা তার আগের বছর দেখাইছিল যে 13টা সাধারণ জ্ঞান সাম্প্রতিক থেকে আসছে, তার আগের বছর আসছিল হচ্ছে 10টার মতো। তো আমাদের সময় যে মানে এইভাবে তাদের যুক্তিটা ছিল এরকম যে তার আগের বছর আসছিল 7টা, তারপরের বছর আসছে 10টা, তারপরের বছর আসছে 13টা। তার মানে আমাদের সময় আরো বেশি সাম্প্রতিক থেকে আসবে, মানে তাদের যুক্তিটা এটা ছিল। তো আমি সেটা বিশেষ করে সাম্প্রতিক হিউজ পরিমাণে করছিলাম। তো তারপরে দেখলাম যে সাম্প্রতিক আসেই নাই, 3-4টা সাম্প্রতিক আসছে আর সবগুলা স্থায়ী দিকে। তো আসলে পারি নাই, খুবই সহজ সহজ প্রশ্ন করছিল, ওগুলা পারি নাই। জেমস ফ্রম মাই ফাদার, এটা কার লেখা, এটা আসছিল। তারপরে হচ্ছে ওই যে বিনি বিসি বিডি, এটা কারোক্তি, এগুলা একদম সহজ সহজ প্রশ্ন করছিল, ওগুলা পারি নাই। তো সাধারণ জ্ঞানটা একটু খারাপ হইলো। দেন রিটেনের বেলায় বাংলাটা খুবই ভালো লিখলাম, ইংরেজিটাও ভালো লিখলাম, বাট ইংরেজির ওই যে প্যারাগ্রাফটা লাস্টে লিখতে গেছি, তো প্যারাগ্রাফটা একটু গুলিয়ে ফেললাম। তো প্যারাগ্রাফটাতে আসলে একটু মানে খারাপ হইলো। দেন বের হইলাম, বের হয়ে মোটামুটি খুশি যে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, কারণ সবাই বলতেছে যে 60-এর মতো পেলে হয়ে যায়। তো আমি ধরলাম যে এমসিকিউ তে মোটামুটি যদি 40 পাই আর হচ্ছে রিটেনে 20 ইজিলি পেয়ে যাবো, সো 60 হয়ে যায়। বের হয়ে অনেক খুশি, বন্ধুদের সাথে মানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বের হয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আসার সময় মিলানো শুরু করলাম। তো বের হয়ে পর একটু মিলাইলাম, মিলানোর পরে দেখলাম যে মানে বলতেছে, এক একজনে বলতেছে এটার উত্তর এটা, আমি যেটা উত্তর ধরে রাখছিলাম দেখলাম যে তাদের সাথে আর আমার সাথে সেই উত্তরটা মিলতেছে না। তখন একটু কনফিউশনে পড়ে গেলাম। দেন বের হইলাম, বের হয়ে বিভিন্ন ভাইরা উত্তর দিল, তো সেগুলো মিলাইলাম, মিলাই খুবই হতাশাজনক অবস্থায় পড়ে গেলাম। কারণ হচ্ছে আমি যেখানে প্রত্যাশা করতেছিলাম 40+ থাকবে, সেখানে দেখলাম যে 35 বা 36-এর মতো থাকে আর কি, 35 বা 36-এর মতো থাকে। 4 মার্কস মানে হিউজ মার্কস। এই 4 মার্কসের জন্য দেখা যায় যে কারো পজিশন 4000 থাকে, আবার যাদের 4 মার্কস বেশি পায় তাদের পজিশন দেখা যায় 1000-এর ভিতরে থেকে যায়। তো এটা কিন্তু বিশাল মার্কস। তারপরে লিখিততে হিসাব করলাম যে কত আসবে, 22-23, 22-23 আসবে। তো আসলে মানে 60-এর নিচে চলে আসলো। তারপরে তারপরে হচ্ছে ইয়ে করলাম, ওই বাসায় আসলাম, বাসায় এসে মিলে আরো হতাশাজনক, কারণ এমসিকিউ দেখলাম 33 বা 34 হচ্ছে মিলানো পরে, আর রিটেনে আরো একটু ডাউন হইলাম, 20-এর মতো আসে। তো 33 আর হচ্ছে 20, তার মানে হচ্ছে কত হয়, 53। ঠিক আছে, তারপরে হইতে পারে, বাট রেজাল্টের দিন দেখলাম যে 49.75 পার্সেন্ট, 49.75 আসছে মার্কস। পজিশন হচ্ছে
4700 প্লাস ছিল, 4700 কত ছিল এটা এক্স্যাক্টলি মনে নাই। তো খুবই খারাপ লাগলো। আমার ফ্রেন্ড আরেকজনের তার পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়ে যায় এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয়ে যায়। তো ওরও মানে মার্ক ছিল আমার সমানই, ঢাকা ইউনিভার্সিটিতে আমার সমানই মার্ক ছিল। তো তিনি রিটিনে খারাপ করছিলেন আর কি। তো ওইখান থেকে যদি 2-3 মার্কস একটু বেশি পেতাম তাহলে হয়তো বা চান্সটা হয়ে যেত আর কি। তো ঢাকা ইউনিভার্সিটি গেল, খুবই ডিপ্রেশনের ভিতর দিয়ে কাটাইলাম। তারপরে নেক্সট এক্সাম হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করলাম পরীক্ষা দিতে, মানে ঢাকা গেলাম, ঢাকায় পরীক্ষা হইলো, যেহেতু বি ইউনিটে পরীক্ষা দিলাম ঢাকায়। তো ঢাকায় পরীক্ষা দিতে গেলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা পরীক্ষা দিতে গেলাম। তো খুবই ইন্টারেস্টিং বিষয় এখানে যে আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম অন্য ইউনিভার্সিটিতে, মানে কাজী নজরুলে দিলাম। আর হচ্ছে ইয়ের ওই কি বলে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটি। খুবই ইন্টারেস্টিং। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে মানে ভালোই লাগলো আর কি, অনেকগুলা দাগাইছি, কারণ প্রশ্ন একদমই সহজ করছে। বিশেষ করে সাধারণ জ্ঞানটা খুবই সহজ করছিল ওই বছর। 23-24 আমার যে ফ্রেন্ডের কথা বললাম তার হচ্ছে 40টা এমসিকিউতে, মানে সাধারণ জ্ঞানের 40টা এমসিকিউতে তার হচ্ছে তার ওই 39টা কারেক্ট করছিল সে। হ্যাঁ, 39টা এমসিকিউতে সে 39টা কারেক্ট করছিল, চিন্তা করতে পারেন, অনেক বিশাল কিছু। তো প্রশ্ন একদমই সহজ করছিল, বাট আমি যেহেতু সাধারণ জ্ঞানে আমার উইকনেস ছিল, বাংলা ইংরেজি মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছিলাম, বাট সাধারণ জ্ঞানটা একটু উইকনেস ছিল। সো একটু খারাপ হয়ে গেল। হ্যাঁ, সাধারণ জ্ঞানটা ভালোভাবে দাগাইতে পারি নাই, অন্যান্য গুলা ভালোভাবে দাগাইছিলাম। দেন বের হইলাম, বের হয়ে মিলাইলাম, মিলানোর পরে দেখলাম যে মোটামুটি মানে 50-এর উপরে যায় আর কি, 52-53 মতো থাকে। তো প্রশ্ন যেহেতু মোটামুটি সহজ করছিল, মোটামুটি 60 কাট মার্ক আসবে, এটা স্বাভাবিক। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি চলে গেল, হইল না। খুবই হতাশা, কারণ সহজ প্রশ্ন করলো তারপরে হইল না। তো আসলে মানে প্রশ্ন আসলে সহজ বা কঠিন এটা বিষয় না, প্রিপারেশন ভালো করে নিলে হয়। আমি পরবর্তীতে দেখছি, কারণ হচ্ছে যে প্রশ্ন যদি সহজ করে সবার জন্যই সহজ, তখন কাটমার্ক বেশি আসবে। প্রশ্ন যদি কঠিন করে সবার জন্য কঠিন, তখন কাটমার্ক কম আসবে, খুবই স্বাভাবিক। তো এইভাবে হইলো। দেন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসবো, ওই দিন খুবই বাজে একটা অবস্থা সৃষ্টি হইলো। কারণ আমাদের এখান থেকে মানে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসতে, তখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা রাজশাহীতেই হইতো শুধুমাত্র, 4টা শিফটে হইতো। তো রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসবো। প্রথমে আমরা মানে বাস দিয়ে আসা যায়, বাট বাসে তো কখনো জার্নি করি নাই। তো এই জন্য আগে ঢাকা যেতে হয়, ঢাকা থেকে আবার মানে আমাদের ওখান থেকে ট্রেনে করে আগে ঢাকা যেতে হয়, ঢাকা থেকে আবার ট্রেনে করে রাজশাহীতে আসতে হয়। হুম, মানে উল্টা ঘোরা লাগে। তো আমার ওই ফ্রেন্ড বললো যে ট্রেনেই যাবো, সমস্যা নেই, পুরো একদিন লাগলে লাগুক, তারপরেও ট্রেনেই যাবো। তো ট্রেনে জার্নি করব। প্রথমে হচ্ছে করলাম, মানে আমাদের ওইখান থেকে ঢাকা গেলাম ট্রেনে। ঢাকা যাওয়ার পর ওই এয়ারপোর্ট স্টেশনে নেমে একটু মানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমাদের যে নেক্সট ট্রেনটা আছে এয়ারপোর্ট থেকে হচ্ছে এই রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী পর্যন্ত, তো সেই বাস সরি সেই ট্রেন ধরবো। তো ট্রেনে ওঠার সময় খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যে ট্রেনে উঠবো, তো তখন হচ্ছে আমার এক হাতে ছিল আমার একটা পানির বোতল ছিল, আর এক হাতে আমার আরেক বন্ধু হচ্ছে নিয়ে গেছিল, এই ব্যাগ নিয়ে গেছিল, তো তার ব্যাগ ছিল। তো পকেটে ফোন রাখছিলাম, ফোন রেখে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে ফোনটা আনফরচুনেটলি হারায় যায় আর কি। তো পকেট মারা নিয়ে যায়। তো খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ওই সময়। তো রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ফোন হারাইলাম। তারপরে হচ্ছে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে এখানে খুবই হতাশ হইলাম, কারণ প্রথম শিফটে যারা পরীক্ষা দিছে তাদের প্রশ্নটা একটু সহজ ছিল, সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তাদের প্রশ্নটা বেশ কঠিন ছিল আর কি। তো প্রশ্ন কঠিন হওয়ার কারণে দেখলাম যে মানে 50ও আসে না আর কি, টোটাল মার্কস 50ও আসে না। তো এই মার্কস দিয়ে তো আসলে চান্সও হবে না। তো কি আর করার, খুবই দুঃখ নিয়ে বাসায় চলে গেলাম। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে রোজার মধ্যে
চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটের পরীক্ষা ছিল, বাট রোজার ভিতরে দেখে মানে পরীক্ষাটা আর দিলাম না। আর হচ্ছে আমার ফ্রেন্ড যারা ছিল তারা আসলো না, আমি ওই জন্য আসলাম না, কারণ একা একা নতুন একটা জায়গায় যাওয়া, ঢাকাতে আসা আবার সেখানে থাকা একটু কষ্ট হয়ে যায়, তো এই জন্য ডি ইউনিটের পরীক্ষাটা দিলাম না। আর রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে আমার পজিশন আসলো মানে শিফটে থেকে পজিশন আসলো 4300। তো এখান থেকে কখনোই সাবজেক্ট আসবে না। মানে প্রত্যেকটা ইয়েতে শিফটে যদি 1000 করে পজিশন থাকতো তাহলে একটু আশা রাখা যাইতো আর কি। তো যেহেতু 4000, তার মানে অনেক দূরে, তো এটা কখনো আসবে না। তো পরীক্ষা দিতে গিয়ে ফোন হারাইলাম, দেন কি করব। অনেকে বললো গুচ্ছতে আবেদন করার জন্য, বাট আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। না হয় হয় ঢাকাতে পড়বো, না হয় চট্টগ্রামে পড়বো, না হয় রাজশাহীতে পড়বো, না হয় হচ্ছে জাহাঙ্গীরনগর। চারটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির ভিতর থেকে যে কোনো একটাতে পড়বো। তো এটা ইচ্ছা ছিল। তো এজন্য বাহিরে আর কোথাও ফর্ম ওঠাই নাই, অন্যান্য ইউনিভার্সিটিতে ফর্ম ওঠাই নাই। গুচ্ছতে সে বছর জগন্নাথ ছিল, সে বছর হচ্ছে খুলনা ছিল, সে বছর হচ্ছে এই যে শাহজালাল ছিল। তো এগুলা কিন্তু সেই বছর গুচ্ছতে ছিল, বাট আমি গুচ্ছতে ফর্ম ওঠাই নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার প্রিপারেশন অনুযায়ী আমি গুচ্ছতে কখনোই পড়বো না। আমি বলতেছি না যে গুচ্ছ খারাপ, বাট আমি কখনোই পড়বো না, কারণ আমি তো বললাম যে আমার 4টা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল। তো এগুলোর বাইরে কখনো ইচ্ছা ছিল না, এই জন্য আর কি ফর্ম উঠাই নাই। 7 কলেজে উঠানোর জন্য অনেকেই বললো, বাট 7 কলেজে উঠাই নাই। তারপরে তারপরে হচ্ছে কোথাও উঠাইলাম না, দেন ন্যাশনালে ভর্তি হওয়ার জন্য অনেকে ফোর্স করলো, ন্যাশনালে ভর্তি হওয়ার জন্য অনেকে ফোর্স করলো। ন্যাশনালে ভর্তি হলাম না, যেহেতু আমি গুচ্ছতেই পরীক্ষা দিচ্ছি না, সেখানে ন্যাশনালের তো কথাই আসে না, তাই না? সেখানে আমি গুচ্ছতেই পরীক্ষা দিচ্ছি না, সেখানে ন্যাশনালের কথা কিভাবে আসে? সো ন্যাশনালেও ফর্ম উঠাইলাম না। তো কি করব বুঝতেছি না। দেন অনেকেই অনেক কথা বলতেছে যে আসলে অনেকেই ইয়ে করে, মানে অফলাইন কোচিং করে। তুমি তো অনলাইন, আমাকে বললে যে তুমি তো অনলাইন কোচিং করছো, আমরা তো অফলাইন কোচিং করছি। দেখা গেছে যে 1 লাখ টাকার উপরে চলে গেছে। 1 লাখ টাকার উপরে চলে গেছে, ঢাকা গিয়ে থাকা খাওয়া, কোচিং এর খরচ, পড়াশোনার খরচ, আরো আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো সব মিলে 1 লাখ টাকার উপরে আমাদের চলে গেছে, তো আমরাই চান্স পাইনি, আর তুমি পাবা? তুমি তো বাসায় বসে বসে থাকলা, ফেসবুকে মানে কোর্স করো, তাই না? ফেসবুকে কোর্স করে তুমি চান্স পাবা? মানে এরকম বলতো, এগুলো খুবই খারাপ লাগতো। কোন আত্মীয় বাড়িতে গেলে বলতো যে ভাবা কোথায় ভর্তি হইলা, কি করতেছো, তো এগুলা মানে ওই সময় হয়তো বা ভালোর জন্য বলতো, বাট ভিতর থেকে খুবই খারাপ লাগতো। তো একবার আমি হচ্ছে এক চায়ের দোকানে গিয়ে মানে পেঁয়াজও খাচ্ছি, হ্যাঁ, এক চায়ের দোকানে গিয়ে পেঁয়াজও খাচ্ছি। তো মানে আর কি হোটেলের মতো আর কি, হ্যাঁ, পেঁয়াজও খাচ্ছি গ্রামে। তো খেয়ে বের হলাম। তো এলাকায় দু একজন একটু মানে জ্ঞানী টাইপের লোক থাকে না, যারা হচ্ছে পড়াশোনায় একটু ভালো ছিল। তো তাদের এলাকায় একটা সুনাম আছে, তো এরকম আমার একটা মামা ছিল, হ্যাঁ, দূর সম্পর্কে। তো বের হইলো, বের হওয়ার পর মানে আমি বের হইলাম, বের হওয়ার পর মামার সাথে দেখা, পরে জিজ্ঞেস করলাম যে মামা কেমন আছেন? বললো যে ভালো আছি। তো তোমার কি অবস্থা? পরে বললাম যে আমি তো কোথাও ভর্তি হই নাই, চিন্তা করছি যে সেকেন্ড টাইম দিব। ও আচ্ছা, তুমি সেকেন্ড টাইম দিবা? দেখো, আমাকে বলতেছে যে দেখো, তুমি এই ইয়েতে মানে চাকরি প্রিপারেশন নিতে গিয়ে দেখবা যে অনেকেই যাদের 1 বছর আগে মানে বের হবে, তারা অনেক জায়গায় চাকরি পেয়ে যাবে। আর এগুলা চান্স চান্স টাকা ছাড়া হয় না। আমরা মানে আমি তো এই ইয়ের মানে আমাদের কলেজের কথা বললো যে আমি তো এই কলেজের ফার্স্ট বয় ছিলাম। তো আমারই চান্স মানে তোমাদের হবে? আমাকে সব স্যার চিনে। তো আমি হচ্ছে ঢাকায় গিয়ে অফলাইনে কোচিং করছি, সেখানে থাকছি, দিনে 20-22 ঘন্টা করে পড়াশোনা করছি। তো আমারই চান্স হয়নি, তোমার হবে? এগুলা টাকা ছাড়া হয় না, এগুলো বাদ দাও, ন্যাশনালে ভর্তি হয়ে যাবো না। তো এই যে এগুলো বিষয়গুলা খুবই খারাপ লাগলো। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, দেখি কি হয়। তো এগুলো বলে চলে আসলাম। তারপরে আরেকদিন হচ্ছে আমি বাজার থেকে আসতেছি, তো এক মানে আঙ্কেলের সাথে দেখা। তো ওনার সাথে মানে অটোতে দেখা, পরে জিজ্ঞেস করলো যে কোথায় ভর্তি হইলাম।
দেন আমি বললাম যে কোথাও তো ভর্তি হই নাই, আমি সেকেন্ড টাইম দেবো, আমি কোথাও ভর্তি হইনি। পরে বললো যে ও আচ্ছা সেকেন্ড টাইম দিবা। পরে বললো যে তার হচ্ছে ইয়ে মানে কি বলে যে তার হচ্ছে ভাইরা, হ্যাঁ, ভাইরার হচ্ছে আহ, ভাইরার কি বলে যে ভাই, তার ভাইরার আর কি বোনের মেয়ে, হ্যাঁ, তার ভাইরার বোনের মেয়ে। তো সে নাকি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো আমাকে তার গল্প শোনাইলো যে ঢাকা গিয়ে কোচিং করছে, তারপরে হচ্ছে বিকারুননিসাতে সাথে পড়াশোনা করছে, তো এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো আমাকে এই গল্পগুলো শোনাইলো, পরে বলল যে আহ, আসলে যারা বাইরে পড়াশোনা করে তাদের এনভায়রনমেন্টটা অন্যরকম থাকে। তো তাদের ফ্যামিলিটা অনেক রিচ থাকে। তার হচ্ছে দুই ভাই, তারা দুইজনেই বিসিএস ক্যাডার। এই গল্পগুলো শোনাইলো। তো ভিতর থেকে আসলে খুবই খারাপ লাগলো যে দেখেন কত মানে দুঃসম্পর্কের আত্মীয়। প্রথমত হচ্ছে তার ভাইরা, দেন তার ভাইরার বোনের মেয়ে, তার মানে কত দূরের একজন উদাহরণ টানছে। তো এই উদাহরণগুলো আমাকে নিয়েও টানা হতে পারতো, কারণ আমিও পরিশ্রম করছিলাম, দিন শেষে আমিও পরিশ্রম করছিলাম, বাট আনফরচুনেটলি হয়নি। এই ফিলিংসটা না খুবই কষ্টের, যে আপনি একটা কিছু পারেন, আপনি জানেন যে আপনি একটা কিছু পারবেন, আপনার দ্বারা একটা কিছু সম্ভব, কিন্তু আনফরচুনেটলি কোনো না কোনো জায়গায় বেঁধে যায়, কোনো না কোনো জায়গায় হয় না। তো এই যে না হওয়ার যে এই ফিলিংসটা, এটা আসলে খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক, খুবই প্যাথেটিক। তো এই বিষয়টা আমার খুবই হার্ট করছিল। দেন কোথাও গেলে, মানে কোনো আত্মীয় বাড়িতে গেলে বা কেউ দাওয়াত করলে সেখানে গেলে জিজ্ঞেস করে যে কোথায় ভর্তি হইলাম, কি খবর, খুবই খারাপ লাগতো। তো কি করব বুঝতেছি না, কি করব বুঝতেছি না। দেন সিদ্ধান্ত নিলাম যে না, পড়াশোনা আসলে সবার জন্য না, পড়াশোনা ছেড়ে দিব। তারপরে হচ্ছে আমি, আমার এক বন্ধু ঢাকায় থাকে, তার সাথে কখনো দেখা হয় নাই, জাস্ট ফেসবুকে একটু কথা হয়েছিল। তো ওকে বললাম যে বন্ধু, মানে একটু কথা হয়নি আর কি, মোটামুটি কথা হইতো আর কি। তো বললাম যে বন্ধু তুই তো ঢাকায় থাকিস, তো তোর সাথে যদি কোনো পরিচিত কেউ থাকে যে যারা কোম্পানিতে চাকরি করে, তো তাদের সাথে আমার একটু যোগাযোগ করাই দিস। আমি হচ্ছে ঢাকার বাইরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করব, কিছু একটা করার চেষ্টা করব। তারপরে ওই ওদের এলাকার এক ভাইয়ের সাথে পরিচয় করে দেয়। তো ওই ভাই হচ্ছে একদিন আমাকে ডাকলো, ডাকার পরে মানে এমনি কথা বললো, ফোনে কয়েকদিন কথা হয়েছে, 3-4 দিন কথা হয়েছে। দেন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে তো, মানে সে যেখানে জব করে সেখানকার কথা বললো যে, আমাদের এখানে তো আসলে ওইভাবে কাউকে নেয় না। তো এটা হচ্ছে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিয়ে ভাইবা দিতে হবে, ভাইবা দিয়ে ইন্টারভিউ বা ভাইবা দিতে হবে, ভাইবা দিয়ে যদি তুমি টিকতে পারো তাহলে এখানে জব করতে পারবা। এটা খুবই একটা ভালো জব। আমাকে বলছিল যে নিউজ কোম্পানির জব, হ্যাঁ, নিউজ কোম্পানির জব। তো খুবই একটা ভালো জব, তো এই জন্য তুমি এটা করতে মানে এখানে করতে পারবা। তো এই জন্য একদিন ইন্টারভিউ ডাকে, আমি আর আমার এক কাকাকে নিয়ে গেছিলাম, মানে ঢাকা গেছি। হ্যাঁ, আমাদের বাসায় থেকে ঢাকা যাইতে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা জার্নি করে ঢাকা গেছি। যাওয়ার পরে দেখলাম যে আসলে বুঝতে পারি নাই যে আসলে এটা কোন ধরনের জব। দেখলাম অনেকেই ভাইবা দেওয়ার জন্য বসে আছে, পরে ভাবলাম যে হয়তো বা জবটা ঠিক আছে। দেন সবকিছু কনফার্ম করলাম, তারপর বললো যে 22,000 টাকা লাগবে, 22,000 টাকা লাগবে, মানে এটা ইয়ে করতে, ওই কি বলে যে অ্যাকাউন্ট করতে 22,000 টাকা লাগবে, নইলে প্রত্যেক মাসে মাসে যে টাকা পাবো সেটা অ্যাকাউন্টে ঢুকবে না। পরে আব্বাকে জানাইলাম, আব্বা বললো যে ঠিক আছে, তোমাদের দেখে যদি পছন্দ হয় বা তুমি যদি করতে পারো তাহলে হচ্ছে টাকা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। পরে বললাম যে ঠিক আছে, জীবনে তো অনেক ধরা খাইলাম, এ তো আশা করে প্রিপারেশন নিয়েছিলাম, হইলো না, ফোন হারাইলাম, মানুষের কথা শোনা লাগতেছে, এর চেয়ে একটা চাকরি করতে থাকি, টাকা পাই বা না পাই একটা চাকরি করতে থাকি। এই সিদ্ধান্ত নিয়ে মানে আব্বাকে বললাম যে ঠিক আছে টাকা পাঠাও। তারপরে ভুট্টা বিক্রি করে আব্বা টাকা পাঠাইলো আমার জন্য। তো টাকা পাঠাইলো, 22,000 টাকা পাঠাইলো। তারপরে হচ্ছে সেই টাকা ওইখানে জমা দিলাম, জমা দেওয়ার পরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার কিছুদিন পর হচ্ছে ডাকলো, কিছুদিন পর হচ্ছে ওই জবে ডাকলো যে আসো তোমার হচ্ছে অমুক তারিখ থেকে ডিউটি। হুম।
তো গেলাম, যাওয়ার পরে দেখলাম, মানে যাওয়ার পরে কয়েকদিন খুবই ভালো আপ্যায়ন করলো। মানে ওখানে যারা জব করে, কলিগরা যারা আছে, তারা হচ্ছে বিভিন্ন সময় ডেকে নিয়ে যায়, ঘুরাইতেছে, খাওয়াইতেছে, তো খুবই ভালো আপ্যায়ন করতেছে। বুঝতেছি না যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন। তো তারা আসলে খুবই ভালো আপ্যায়ন করলো। আপ্যায়ন করার পরে আপ্যায়ন করার পরে মানে আস্তে আস্তে পরে বুঝতে পারলাম যে আসলে এটা কোনো জব না, এটা হচ্ছে একটা সিন্ডিকেটের, একটা সিন্ডিকেট। কারণ আপ্যায়ন করার পরে আর কি আমাকে মানে ইয়ে করতেছে, মানে তাদের হাতে নেওয়ার চেষ্টা করতেছে। তো পরে দেখলাম যে আসলে এখানে কোনো মান্থলি কোনো স্যালারি নেই। হ্যাঁ, আমি যখন ওইখানে গেলাম, যাওয়ার পরে যখন ইন্টারভিউ দিলাম, তখন ইন্টারভিউ বোর্ডে যারা বসা ছিল তারা আমাকে বললো যে প্রত্যেক মাসে 15,000 টাকা করে দিবে। বাট আমি পরে জানতে পারলাম যে আসলে এটা কোনো টাকা দিবে না। এটা হচ্ছে এমন একটা জব যেখানে হচ্ছে মানে কাউকে নিয়ে আসলে সে অনুযায়ী কমিশন পাওয়া যায়। যেমন আমাকে যিনি নিয়ে আসছে তিনি হচ্ছেন 5,000 টাকা কমিশন পাইছেন। তো এটাই হচ্ছে তার ইনকাম। যদি আরো 2-4 জন নিয়ে আসতে পারেন, আরো 2-4 জনের কাছ থেকে 5,000 টাকা পাবেন, 5,000 টাকা করে পাবেন। তো এটা হচ্ছে ইনকাম। তো আমাকে এখানে বোকা বানায় নিয়ে আসা হয়েছে, এখন আমাকে ফোর্স করা হচ্ছে যে আমি যাতে কাউকে নিয়ে আসি। তো আমাকে দিয়ে সামনে মানে তারা বসে থাকে, আমাকে দিয়ে লাউড স্পিকারে ফোন দেওয়া, আমাদের ফ্রেন্ডদেরকে ফোন দেওয়ানোর পরে তাদেরকে বলা যে বন্ধু আমি তো দারুণ একটা জব পাইছি, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো এইভাবে আর কি আমাকে ফোর্স করা করে কথা বলানো হচ্ছে। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যেহেতু এখানে একটা ধরা খেয়ে চলে আসছি, তো আমার মাধ্যমে যাতে আর কেউ কোনো ধরা না খায়, তো আমি যে মারাটা খাইছি সেটা যাতে আর দ্বিতীয়বার কেউ না খায়। তো এজন্য এজন্য হচ্ছে আমি বললাম যে আমি এই জবটা ছেড়ে দেব। টাকা আমাকে দিক বা না দিক, আমি এই জবটা ছেড়ে দেবো। কারণ আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমি যখন যদি কাউকে কখনো উপকার করতে নাও পারি, অন্তত কারো ক্ষতি করব না, অন্তত কারো ক্ষতি করব না। তো এটা ছিল তো। আর হচ্ছে আমি যদি কাউকে এই এই চক্রের মাধ্যমে নিয়ে আসি, সেও একই চক্রের মধ্যে পড়ে আরেকজনকে নিয়ে আসবে। তো এইভাবে মানে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আমি চাচ্ছি যে তারা চালাইলে চালাইতে পারে, বাট আই ডোন্ট, আমি চালাবো না। আই উইল স্টপ ইট। দেন হচ্ছে আমি ওটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর বাসায় আসলাম। তো আব্বা আম্মা আমাকে ওইভাবে ফোর্স করতেছে না, বাট তাদের মন খারাপ যে আসলে অনেক আশা নিয়ে গেছিলাম, তারা বোর্ডটা বিক্রি করে টাকা দিল, কোথাও চান্স হইলো না, ফোন হারাইলাম, নতুন ফোন কিনে দিল। তো খুবই হতাশ। তারপরে বাসা থেকে বেরিয়ে হইতে পারি না। যার সাথে দেখা হয়, তুমি না চাকরি করতে গেছিলে, আসলা কেন? যার সাথে দেখা হয় জিজ্ঞেস করে। তো কোথাও গেলেও মানে একই কথা, চাকরি করতে গেছিলা, তারপরে চান্স কোথায় হইলো, তো এগুলো খুবই জিজ্ঞেস করে, খুবই খারাপ অবস্থা। দেন কি করব কি করব বুঝতেছি না, বুঝতেছি না। তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে এগুলো করব না, ব্যবসা রিলেটেড কিছু একটা করব। চাকরি করব না, দেন হচ্ছে পড়াশোনা করব না, ব্যবসা রিলেটেড কিছু একটা করব। তো তখন হচ্ছে ওই বিসমিল্লাহ একজন মাঝে মাঝে ভিডিও দেখতাম। তো একটা পুকুর দেওয়ার সিদ্ধান্ত নিলাম যে একটা পুকুর দিব, মানে ছোটখাটো করে একটা পুকুর দিব, দেখি যে আসলে লাভ আসে কিনা। তো পুকুর দিলাম। তো দেওয়ার আগে চিন্তা ভাবনা ছিল যে হয়তো বা 3-4 দিন পর পর পানি দিলেই হবে। তো দেওয়ার পরে দেখলাম যে আসলে এইভাবে হয় না, প্রত্যেক দিনই পানি দেওয়া লাগতেছে। প্রত্যেক দিন ইভেন সকালে পানি দিলে বিকালে থাকে না, বিকেলে পানি দিলে রাতে থাকে না, রাতে পানি দিলে তারপরের দিন সকালে থাকে না। খুবই একটা বাজে অবস্থা, সারাক্ষণ মোটর মানে লাগাই রাখতে হয়। তো আমরা ইয়ে করছিলাম, মানে পুকুর দিয়েছিলাম 3-4 জনে। তো পুকুর দেওয়ার সময় মানে নিচে আর কি কাগজ দিয়েছিলাম যাতে করে পানিটা নিচে না যায়, পানিটা যাতে নিচে না যায়। তো মানে আনফরচুনেটলি প্রচুর বৃষ্টি হওয়াতে মানে কাগজটা একদম, চারপাশে যে কাগজ দিয়েছিলাম সেটা একদম ধুয়ে মানে পিছলে একদম ভিতরে নামে যায়, এবং হচ্ছে কাগজের কোনো চিহ্ন পরে পাওয়া যায়নি। তো এর জন্য মানে প্রচুর পানি টানছে আর কি। তো আস্তে আস্তে দেখলাম যে এইভাবে হচ্ছে না, সারাক্ষণ ওইটা ধরে থাকা লাগতেছে। তো পানি দিচ্ছি থাকে না, পানি দিচ্ছি থাকে না। দেন হচ্ছে 3-4 দিন পরে হঠাৎ করে দেখলাম যে মানে যতগুলা মাছ ছাড়ছিলাম অর্ধেক মাছ চুরি হয়ে গেছে। খুবই একটা খারাপ অবস্থা, কারণ হচ্ছে যে যেখানে হাত দিচ্ছি সেখানে লস, যেখানে হাত দিচ্ছি সেখানে লস।
যেখানে হাত দিচ্ছি সেখানে বাস কি করব কি করব কিছুই বুঝতেছি না। তারপরে আব্বার সাথে বসলাম। আব্বা বলল যে ঠিক আছে, তোমার তো এখানে চান্স হয়নি, তুমি এর চেয়ে বড় কি আছে সেটা চেষ্টা করো। এর চেয়ে বড় কি আছে? পরে বললাম যে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পরীক্ষা দিতে পারবো, আমি শুনছি সেটার অনেক ডিমান্ড। বললো ওকে, সেটার জন্য চেষ্টা করো। দেখেন একটা বিষয় খুবই ইন্টারেস্টিং। তো আপনাদের ফ্যামিলিতে অনেকেই হয়তো আছে যারা ডিমোটিভেটেড করে যে একটা জিনিস পারো না, এর চেয়ে নিচেরটা চেষ্টা করো, বাট আমার আব্বা আমাকে বলছে যে এর চেয়ে বড়টা চেষ্টা করো। এটা কিন্তু আমার জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। কারণ সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে না আসলে, তা মানে ফ্যামিলি তো দেখতেছে আমি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি, এটা হচ্ছে না ওইটা ট্রাই করতেছি, এটা হচ্ছে না ওইটা ট্রাই করতেছি। তো এইভাবে আসলে মানে একটা হচ্ছে না আরেকটা ট্রাই করতেছি, আরেকটা হচ্ছে না আরেকটা ট্রাই করতেছি, আমি তো স্টপ থামাই নাই, বা আমার এখানে কোনো দোষ নাই, বাট হয়ে যাচ্ছে, আনফরচুনেটলি হয়ে যাচ্ছে। তো আমাকে বললো যে এর চেয়ে বড়টা চেষ্টা করো। দেন আইবি নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে পর দেখলাম যে আইবি তে যে কোনো সময় পরীক্ষা দেওয়া যায়। পরে আমি মানে এটা চিন্তা করলাম যে হ্যাঁ আমি আইবিএ তে পরীক্ষা দিতে পারবো। যদি সেকেন্ড টাইমও মিস হয় দেন আমি আইবিএ দিকে শিফট করব, যদি সেকেন্ড টাইমও মিস হয়। আর যদি আইবিএ সেকেন্ড টাইমের সময় যদি আমি আইবিএ পরীক্ষা দিই তাহলে হয়তো বা আইবিএ যদি না হয় তাহলে তো আর আমি থার্ড টাইম পরীক্ষা দিতে পারবো না। সো আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, সেকেন্ড টাইমে ফুল ফোকাস করব। দেন সেকেন্ড টাইম যদি না হয় তারপরে আমি আইবিএ তে পরীক্ষা দিব। সেকেন্ড টাইমে যদি না হয় তারপরে আমি আইবিএ তে পরীক্ষা দেবো, এটা চিন্তা করলাম। এটা চিন্তা করে ডিসিশন একদম ফিক্স করলাম। আর সাথে সাথে হচ্ছে একটা ব্যাকআপ প্ল্যান রাখলাম যে আমি হচ্ছে ফার্ম দেব, হ্যাঁ, গরুর ফার্ম দেব। গরুর ফার্ম দিব, সেখান থেকে যদি ভালো ইনকাম আসে দেন হচ্ছে যদি চান্স না হয় তাহলে হচ্ছে আমি এটাই ধরে থাকবো। তারপরে হচ্ছে আব্বাকে বললাম, তারপরে হচ্ছে বিভিন্ন পাট ছিল, ভুট্টা ছিল, তারপরে হচ্ছে ধান ছিল, এগুলো বিক্রি করে আমাকে 1 লাখ টাকা হাতে ধরিয়ে দেয় এবং বলে যে এটা দিয়ে গরু কিনতে পারো। দেন দুইটা গরু কিনি, দুইটা গরু কিনে শুরু করি আর কি। হুম, দুইটা গরু কিনি, দুইটা 1 লক্ষ টাকা দিয়ে 50,000 করে দুইটা গরু কিনি। দুইটা গরু কিনে আস্তে আস্তে শুরু করি। তো তখন পড়াশোনা শুরু করলাম যে আমি পড়াশোনা করব পাশাপাশি হচ্ছে এই যে গরু ইয়ে করবো, কারণ গরু তো সারাক্ষণ টাইম দেওয়া লাগবে না। জাস্ট মানে ফ্যামিলিতে আরো আম্মা আছে আব্বা আছে, তো তারা হচ্ছে দেখবে, ছোট ভাই আছে তারা দেখবে, পাশাপাশি আমিও দেখবো। তো এই জন্য শুরু করলাম পড়াশোনাও ওইভাবে আস্তে আস্তে গুছিয়ে নিলাম যে কিভাবে করবো। কালকে হচ্ছে আপনাদের একটা রুটিন দিয়েছিলাম, রাইট? কালকে একটা রুটিন দিয়েছিলাম, তো ওইভাবে আর কি রুটিনটা সাজিয়ে নিলাম। টোটাল যে টাইম আছে সেই টাইম থেকে কিছু টাইম বাদ করে বা হচ্ছে কিছু টাইম সেভ রেখে বাকি টাইমটাতে আমি আমার সিলেবাস কভার করব, কোন সময় কোনটা পড়বো এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। নিয়ে পড়াশোনা শুরু করলাম। আর হচ্ছে যে টাইমটাতে অবসর পেতাম, ধরলাম যে আধা ঘন্টা পরে 10 মিনিট অবসর পেতাম, ওই 10 মিনিটে হচ্ছে ওই যে গরুকে খাবার দিয়ে আসতাম। দেন পরের 10 মিনিটে গিয়ে গরুকে গোসল করাইতাম। দেন হচ্ছে ওই তাদের থাকার জায়গাটা পরিষ্কার করতাম। এইভাবে আস্তে আস্তে আর কি কন্টিনিউ করি। তো কন্টিনিউ করি, তারপরে হচ্ছে আর প্রিপারেশন নিচ্ছি, কন্টিনিউ করে প্রিপারেশন নিচ্ছি, তখন হচ্ছে ফোন একদম অফ করে দিলাম, মানে সিম একদম অফ করে দিলাম। আমার যে সিম ছিল একদম পার্সোনাল সিম, সেটা হচ্ছে একদমই অফ করে দিলাম। হ্যাঁ, সিম একদম খুলে ফেলছি, খুলে ফেলে ওটা রেখে দিছি। দেন আর একটা নতুন সিম নিয়েছিলাম, নতুন সিম নিয়ে ওটা জাস্ট ফ্যামিলি যে কয়জন আছে, যেমন আপুরা আছে, তারপর হচ্ছে আহ, আব্বা বা হচ্ছে যারা দুই একজন আছে মামা, এদের দুই একজনের নাম্বার জাস্ট ছিল। তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে কারো নাম্বার ওই ফোনে ছিল না। তো সিম অফ করে দিলাম, ফেসবুক দিয়ে অ্যাক্টিভেট করে দিছি, তারপর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিছি, আরো যে সকল সোশ্যাল মিডিয়া ছিল এগুলো সব বাদ দিয়ে দিছি। জাস্ট টেলিগ্রাম আর ইউটিউবটা রাখছি। টেলিগ্রাম কেন রাখছি, যে ওইখানে বিভিন্ন আপডেট পেতাম, যেমন রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কবে হবে, আবেদনের লাস্ট ডেট কবে, সার্কুলারটা ওইখান থেকে পেয়ে যেতাম। তারপর বিভিন্ন যে সাম্প্রতিক জিনিসগুলো আছে, সাম্প্রতিক তথ্যগুলো আছে সেগুলোর আপডেট নিতাম। তো এগুলা হচ্ছে জন্য টেলিগ্রামটা রাখতাম। আর ইউটিউব থেকে যেগুলা পারতাম না, যেগুলা হচ্ছে বুঝতে কঠিন হতো, সেগুলা ক্লাস করতাম। আর যখন খুবই হতাশ লাগতো তখন হচ্ছে এই যে সেকেন্ড টাইম নিয়ে যে সকল ভাইয়েরা বিভিন্ন ইন্সপিরেশনাল মূলক বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলো জাস্ট দেখতাম। তো এইভাবে আর কি চলতেছিল, এইভাবে চলতেছিল। দেন প্রিপারেশন নিতেছি। আর হচ্ছে আরেকটা জিনিস করতাম সেকেন্ড টাইমে গিয়ে, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি যেহেতু একদম ব্রহ্মপুত্র নদের উপরে,
তো আমি হচ্ছে নদীর কিনারায় যেতাম, কিনারায় গিয়ে মানে সপ্তাহে 3 দিন বা 4 দিন, যে যাই বলুক মানুষ তাকিয়ে আছে, আমি দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছি কারণ এই যে মানে দৌড়াইলে আপনার ব্রেনের উপরে একটা মানে ব্রেন প্রচন্ড এনার্জি পায়। হুম, ব্রেনের নিউরন গুলো একদম স্ট্রং হয়। একটার সাথে আরেকটা যখন বাড়ি খায় তখন হচ্ছে ব্রেনের নিউরন গুলো অনেক স্ট্রং হয় এবং পড়া মনে রাখতে অনেক সাহায্য করে। সেই সাথে এই যে ডিপ্রেশন যে আসে সেটা আসলে থাকে না। হ্যাঁ, এটা থাকে না। তো এই জন্য হচ্ছে আমি এই জিনিসটা ফলো করতাম। তো প্রচুর দৌড়াদৌড়ি করতাম ওই সময়, মানুষ তাকিয়ে আছে থাক আমি দৌড়াতেছি। তো এইভাবে আর কি চলতেছিল। তারপরে হচ্ছে বিউপি পরীক্ষা দিতে গেলাম। সবার প্রথম তো বিউপি পরীক্ষা। এবার আমার টার্গেট ছিল যে আমি এবার গুচ্ছ সহ সবগুলা পরীক্ষা দিব, কারণ থার্ড টাইম তো আর নাই, সেকেন্ড টাইমে তো দিতেই হবে। তো বিউপি পরীক্ষা দিলাম। বিউপি তো একটা কন্ডিশন ছিল যে জিপিএ 45% মার্কস। হ্যাঁ, জিপিএ এর উপরে 45% মার্কস, 45, আর হচ্ছে পরীক্ষার উপরে 55। তো আমার যেহেতু জিপিএ একটু খারাপ ছিল, জিপিএ একটু না ভালোই খারাপ ছিল, তো জিপিএ এর উপরে না, আসলে এই মার্কসটা হচ্ছে টোটাল মার্কস এর উপরে, অর্থাৎ এসএসসি আর এইচএসসি যে 1300 করে মার্কসের পরীক্ষা হয়েছে, টোটাল মার্কসের উপরে 45%। তো 1300 ভিতরে আমার মার্কস হচ্ছে 900, তার মানে এখান থেকে হিউজ পরিমাণে মার্কস চলে গেছে। তারপরে হচ্ছে এইচএসসি তো আরো খারাপ, তো ওখানে আরো কম। তো ওখান থেকেও মোটামুটি মানে এই যে 45%, এই 45% থেকে আমার 32% মার্কস আছে। 32, 32, ধরেন যে আমার এখান থেকে 32 পাইলাম, আর এই যে 55 আছে, এই 55 থেকে ধরেন যে আমি কত পাইলাম, 55 থেকে ধরেন যে 40 পাইলাম, তাহলে আমার কত হয় 72। তাহলে আমার কত হয় 72। আরেকজনে ধরেন যে এই 45 এর ভিতরে 42 আছে। হ্যাঁ, 42 আছে। আরেকজনে পাইলো হইতেছে 30, 30 টাইমস, মানে 30% পাইলো, এখান থেকে পাইলো 30%। হ্যাঁ, এখান থেকে পাইলো 30%। তার মানে দেখেন তার মার্কস কিন্তু আমার সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন যে আমার 40 টাইম সিকিউ দাঁড়াইলে যেই সময় মানে যে পরিমাণ মার্কস আসবে, আর এইখানে 30 টাইম সিকিউ মানে কারেক্ট করলে সেই পরিমাণ মার্কস। চিন্তা করতেছেন 10 টাইম সিকিউ, কম কিছু না। আর শুধুমাত্র এখানে 10টা তফাৎ বাধা নেই। যেহেতু 100 এমসিকিউ ছিল, তার মানে আমি যদি মোটামুটি 78টা দাঁড়াই, 78টা কারেক্ট করি, হ্যাঁ, 78টা কারেক্ট করলে আমি যে মার্কস পাচ্ছি, আর কেউ যদি 62টা কারেক্ট করে, 62টা কারেক্ট করে, তার মানে সেম মার্কস হচ্ছে। তার মানে 16টা এমসিকিউ অন্যদের চেয়ে বেশি দাঁড়ানো লাগতেছে ওই মার্কস গুলোর জন্য। আরো তো অন্য বিষয় আছে। তো এই জন্য আর কি সবকিছু ক্যালকুলেশন করে বিউপিতে হইল না, বিউপিতে হইল না। দেন পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট। চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট সম্ভবত রোজার ভিতরে পড়ছিল, মনে নাই এক্স্যাক্টলি, বাট সম্ভবত রোজার ভিতরে পড়ছিল। ডি ইউনিট রোজার ভিতরে পড়ছিল, বি ইউনিটে পড়ছে কিনা আমি শিওর না। তো বি ইউনিটে পরীক্ষা দিতে গেলাম। হ্যাঁ, বি ইউনিট পড়ে নাই, ডি ইউনিট পড়ছিল আর কি। তো বি ইউনিটে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিয়ে দেখলাম যে কোশ্চেন ভালোই কঠিন হয়েছে, বিশেষ করে ইংরেজিটা আর সাধারণ জ্ঞানটা খুবই কঠিন হয়েছে। তো দেখলাম যে যেহেতু কোশ্চেন কঠিন হয়েছে, কাট মার্ক হয়তো বা কম আসবে। আমি 62টা মনে হয় দাঁড়াইছিলাম আর কি। তো টোটাল 62টা দাঁড়াইছি। ভাবলাম যে কাট মার্ক মানে যেহেতু ইয়ে করছে, হুম, যেহেতু হচ্ছে আপনার কোশ্চেন কঠিন হয়েছে, তার মানে 62 থেকে যদি আমি 60-এর মতো পাই, 62 থেকে যদি আমি 60-এর মতো পাই, হ্যাঁ, 60টা যদি পাই, তাইলে হচ্ছে আর এখান থেকে আমার 5 মার্ক কাটা যাবে, কারণ সেকেন্ড টাইমের জন্য 3 মার্ক আর জিপি এর জন্য 2 মার্ক, তো 5 মার্ক কাটা যাবে। তার মানে 55 থাকে, 55 আর ওইদিকে 8 যোগ হবে, তার মানে হচ্ছে 63। জিপিএ সহ 63 আসে, মোটামুটি হয়ে যাবে। বাট দেখলাম যে সহজ কোশ্চেন অনেকগুলা ভুল করছি। তো এই জন্য হচ্ছে বি ইউনিটে হইলো না। বি ইউনিটে ফার্স্ট টাইমে পজিশন ছিল 4700, আর সেকেন্ড টাইমে গিয়ে 4900, আরো বেশি হয়ে গেল। তখন তো হতাশার লেভেল চূড়ান্ত পর্যায়ে, কারণ সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়ার পরে আসলে কঠিন হয়ে গেল। দেন বি ইউনিটে হইল না, ডি ইউনিটে আসি। ডি ইউনিটে হচ্ছে রোজার ভিতরে পরীক্ষা, মানে কেউ, আমার ফ্রেন্ডরা কেউই পরীক্ষা দিতে যাচ্ছে না, তো একা যাওয়া লাগতেছে। আর হচ্ছে তখন একদম ঈদের সামনে, তো ঢাকায় ওইভাবে কেউ ছিল না যে যার কাছে গিয়ে আর কি থাকবো, এরকম কেউ ছিল না। তো এটা নিয়ে একটু কষ্টে ছিলাম যে কোথায় গিয়ে থাকবো। পরে হচ্ছে আমার এলাকার এক মামা ছিল,
তো ওনার সাথে যোগাযোগ করে ওনার বাসায় গিয়ে থাকছিলাম আর কি। উনি খুবই আপ্যায়ন করছে, আমি চিরকৃতজ্ঞ। তো যাই হোক, তো ডি ইউনিটে পরীক্ষা দিলাম। ডি ইউনিটে পরীক্ষা দিলাম, ডি ইউনিটে দেখলাম যে প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে, প্রশ্ন ভালোই সহজ হয়েছে। তো ডি ইউনিটে হচ্ছে, ডি ইউনিটে ভালোই হয়েছে, আশা রাখতে পারি যে হবে, আশা রাখতে পারি যে হবে। তারপরে হচ্ছে রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে দেখলাম যে আমার পজিশন আসছে 1976, 1976। তো এখানে হচ্ছে 5 মার্ক কেটে গেছে, যদি 5 মার্ক না কাটতো তাহলে হয়তো বা 400 বা 450 ভিতরে থাকতো আর কি। তো যেহেতু 5 মার্ক কেটে গেছে, তো 1976। পরে কি করব, এটা বি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে আসলে কেউ ছাড়ে না, সিট সংখ্যা ছাড়ে না। কারণ হচ্ছে যে এখানে তো ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন ল আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে অনেকে ছাড়ে, বাট ডি ইউনিটে কেউ ছাড়ে না, কারণ ডি ইউনিটে যতগুলো ভালো সাবজেক্ট আছে সবগুলাই ডি ইউনিটে। তো ডি ইউনিটে হয়তো বা 1500 পর্যন্ত যাবে, বাট আমার পজিশন হচ্ছে 1976। তো ডি ইউনিটে মোটামুটি আশা ছেড়ে দিলাম। দেখেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মানে হতাশা লেগে আছে, একটার পর একটা ফেলিওর লেগে আছে। ফার্স্ট টাইমে ফোন হারাইলাম, সেকেন্ড মানে তারপরে হচ্ছে চাকরিতে গিয়ে ধরা, তারপরে পুকুরে ধরা, দেন আরো যে মানুষের কথা শোনা। সেকেন্ড টাইম এসে প্রথমে বিউপি হইলো না, দেন চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইটা ইউনিটে হইলো না। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, কারণ আমি অনেকবার মিলাইলাম এবং নিজের সাথে মিলাইলাম, তারপরে ভাইয়েরা দিল, এগুলোর সাথে মিলাইলাম। তো চান্স মিস যাওয়ার কোনোই কারণ দেখতেছি না, খুবই ভালো পরীক্ষা হয়েছে। তো চান্স মিস যাওয়ার কোনোই কারণ দেখতেছি না। দেন রেজাল্ট দিল, রেজাল্ট দিল। তারপরে মানে মিলাইলাম, মিলানোর পরে দেখলাম যে মোটামুটি ভালো মার্কস আসে, হ্যাঁ, মোটামুটি ভালো মার্কস আসে আর কি। 60-র উপরে যদি কেউ পায় তাহলে মানে মোটামুটি চান্সও হয়ে যায়। তো দেখলাম যে অনেকভাবে মিলাইলাম, দেখলাম যে 67-এর মতো থাকে আর কি, 67-এর মতো থাকে। তার মানে মোটামুটি হয়ে যাবে, যদি 2-3 মার্কে দেখছে দেখো হয়, তারপরে তো অন্তত চান্সটা হবে। তো এটা নিয়ে আশা করলাম। তারপরে হচ্ছে রেজাল্ট দিল, দেখলাম পজিশন 581। তো মার্ক হচ্ছে 66.25 আর কি। তো আলহামদুলিল্লাহ প্রথম চান্স পেলাম। সবার প্রথম আম্মাকে জানালাম, খুবই ভালো লাগলো। দেন আব্বা খেতেছিল, তো আব্বা খেতেছিল, পরে হচ্ছে একদম মানে ফোন দেই নাই, একদম সরাসরি খেতে চলে গেলাম। চলে গিয়ে ওই যে প্রথম আব্বাকে বললাম, মানে এটা ফিলিংস একদম আনবিলিভেবল, একদম আনবিলিভেবল, কান্না আসতেছিল আমার। কারণ আসলে একবার চান্স পেলে এটা আসলে ওই ফিলিংসটা বোঝানোর মতো না। তো আব্বাকে বললাম যে আব্বা চান্স হয়ে গেছে। পরে বললো যে সবাইকে জানাও। দেন মামাকে ফোন দিলাম, এইভাবে আর কি হইলো। তারপরে হচ্ছে, তারপরে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম। মানে রাজশাহীর পরীক্ষার আগে খুলনা হইলো, খুলনা এটা স্কিপ করে গেছি। তো খুলনায় পরীক্ষা দিলাম, খুলনায় পরীক্ষা দিয়ে দেখলাম যে হ্যাঁ চান্স হবে ইনশাল্লাহ। কারণ খুলনায় প্রশ্ন কঠিন হয়েছে, বাট যতটুকু দাঁড়াইছি এবং যতটুকু লিখছি চান্স পাওয়ার মতো আর কি, সবকিছু মিলে। পরে খুলনায় রেজাল্ট দিলে খুলনায় দেখলাম যে হচ্ছে আহ খুলনায় হচ্ছে 389তম হয়েছে আর কি। দেন গুচ্ছতে পরীক্ষা দিব না, বাট সেন্টার যেহেতু পরীক্ষা দিতে গেল, তো আমি হচ্ছে তাদের সাথে গেলাম, এই পরীক্ষা দিলাম, দাঁড়াইলাম হচ্ছে 98টা। তো যে ফার্স্ট হয়েছে সে হয়তো 98টা দাঁড়ায় নাই, মানে গুচ্ছতে পড়ার ইচ্ছা ছিল না, যেহেতু আমি বললাম যে 4টাতে পড়ার ইচ্ছা ছিল, ডি ইউ, আর ইউ, সি ইউ অথবা জে ইউ। তো এখান থেকে যেহেতু একটাতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তো বাকিগুলো না দিলেও হবে। তো এই জন্য ওইটা বাদ দিলাম, জিএসটি বাদ দিলাম, তো এমনি দাঁড়াইলাম। দেন ওইটাতেও পজিশন আসলো 2500, আলহামদুলিল্লাহ ওইটাতেও হলো। তো দেখেন এতগুলো ফেলিওর, ফার্স্ট টাইমে সেকেন্ড টাইমে ফেলিওর। দেন আস্তে 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 যখন আশা দেখতে শুরু করলাম, দেন এরপর থেকে মানে দেখতেছি একটার পর একটা, আলহামদুলিল্লাহ দেখতেছি। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনি যদি হাল না ছাড়েন, আপনি যদি গিভ আপ না করেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন। জাস্ট গিভ আপ করা যাবে না।
একদম শক্তভাবে লেগে থাকতে হবে। হতাশা আসবে, হতাশাকেই হতাশ করতে হবে। ডিপ্রেশন আসবে, বাট ডিপ্রেসড হওয়া যাবে না। তো এই হচ্ছে আমার এডমিশন নিয়ে শর্ট স্টোরি আর কি। তো এর ভিতরে আরো অনেক কাহিনী আছে যেগুলো কখনো বলি নাই। সেগুলো হচ্ছে ধাপে ধাপে আস্তে আস্তে ক্লাসে ফাঁকে ফাঁকে বলা হবে। এগুলা হচ্ছে কখনোই বলি নাই। তো আপনারা যারা সেকেন্ড টাইমার আছেন তারা বিষয়গুলো রিলেট করতে পারবেন যে কতটা ব্যর্থতার ভিতর দিয়ে বা কতটা কষ্টের ভিতর দিয়ে আসলে যাওয়া লাগে। তো আপনাদের জন্য যারা হচ্ছে সেকেন্ড টাইমার আছেন তারা আসলে বিষয়গুলো খুবই বুঝতে পারবেন যে কতটা কষ্টের ভিতর দিয়ে যাওয়া লাগে আসলে। তো একটাই কথা বলবো যে গিভ আপ করেন না, জাস্ট লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবেই হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে ইংরেজির ফ্রি ক্লাস দিচ্ছি। মেমোরাইজিং এর যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি। আর হচ্ছে সবকিছু তো আসলে ফ্রিতে দেওয়া সম্ভব না। আর গ্রামারে যেগুলো আছে, হ্যাঁ, গ্রামারে যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে একটা পেইড ব্যাচ চালু করছি। তো আপনারা যদি অ্যাড হতে চান তাহলে এই নাম্বারে নক করবেন। আমি 622889806, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে নক করবেন 0622889806। তো এখান থেকে আপনারা মূলত কি কি পাবেন? এখান থেকে কি কি পাবেন? এখান থেকে হচ্ছে গ্রামারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল সাপোর্ট পাবেন। যেমন হচ্ছে আপনার প্রথমে বেসিক পড়ানো হবে, দেন এমসিকিউ সলভ করানো হবে, তারপর এমসিকিউ এর পরীক্ষা নেওয়া হবে, সাথে পিডিএফ দেওয়া হবে। এগুলোর বাইরে কোনো বই না পড়লেও চলবে। এখান থেকে মোটামুটি ইনশাল্লাহ 80% কমন পেয়ে যাবেন, সেটা নিশ্চয়তা দিচ্ছি। দায়িত্ব নিয়ে বলতেছি যে 80% ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তো এটা কোর্স ফি একদমই কম। কোর্স ফি একদমই কম, মাত্র 550 টাকা। মাত্র 550 টাকা। যারা হচ্ছে মানে ভর্তি হবেন বা যারা এখানে অ্যাড হবেন তারা হচ্ছে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন, অথবা এই নাম্বারে বিকাশ খোলা আছে সেটাতে টাকা পাঠিয়ে এই নাম্বারে আমাকে মানে বললেন যে লাস্ট মানে 4 ডিজিট বললেন, যে নাম্বার থেকে টাকা এসেছে সেটা লাস্ট 4 ডিজিট বললেন যে এটা এটা থেকে টাকা গেছে। দেন আপনি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং সেখানে ইনশাল্লাহ ক্লাসগুলো হবে। তো যাই হোক, আশা করি আপনারা হতাশ হবেন না এবং হচ্ছে আপনাদের পড়াশোনা চালিয়ে যাবেন। হতাশা আসবে, খুবই স্বাভাবিক, ডিপ্রেশন আসবে বা মানুষের বিভিন্ন কটু কথা শুনবেন, বাট চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাই।